ক্লাস 9-এর স্টুডেন্টসরা, আমি পদার্থের ধর্ম এবং গঠনটা পড়াচ্ছিলাম 3 নম্বর চ্যাপ্টার তোমাদের বইয়ে। সেখানে আজকে শুরু করছি হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ থেকে। বায়ুমণ্ডলীয় চাপ কি? বায়ুমণ্ডলীয় চাপ হলো তোমার ভূপৃষ্ঠের কোনো একটা বিন্দুতে তার বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডলের যে পরিমাণ ওজন ক্রিয়া করে, সেই ওজনের জন্য যে পরিমাণ বল ক্রিয়া করে সেটাকেই বলছে বায়ুমণ্ডলীয় চাপ। যেমন দেখো, এটা একটা বিন্দু, একে ঘিরে একটা যদি একক ক্ষেত্রফল ধরি, তার উপর বায়ুর যে ওজনটা কাজ করছে সেটাই হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, তাহলে বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে বলে ওই বিন্দুতে বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, এবার বায়ুমণ্ডলীয় চাপটাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কোনটাকে বলে, মানে কোনটাকে আমরা ধরবো কনস্ট্যান্ট বায়ুমণ্ডলীয় চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। সেটার জন্য মানে বলা হয় যে সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার উচ্চ পারস্তম্ভের যে চাপটা হয় সেটাই হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সমান। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে আমরা কি বুঝবো? সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের যে চাপ উচ্চ পারস্তম্ভে, সেটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। সেটাকে যদি আমরা যদি ডাইন পার সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কি হবে? পারদ স্তম্ভের চাপ বলতে পারদ যেটা নিলাম, তারপরে পারদের ঘনত্ব ইন্টু হচ্ছে তোমার জি, মানে হচ্ছে তোমার অভিকর্ষীয় ত্বরণ। মানে পারস্তম্ভের চাপটার আমি যে ভরটা সেটা বার করলাম, 76 সেন্টিমিটারটা হচ্ছে পারস্তম্ভের আয়তন, সেটাকে ঘনত্ব দিয়ে গুণ করলে তোমার পারস্তম্ভের ভরটা পেলাম। তার সাথে আমি 980 গুণ করলে মোট পারস্তম্ভের ওজনটা পেলাম। যে ওজনটা সেটাই হচ্ছে তোমার মানে চাপের সাথে সমান, সেটাই চাপ। তাহলে বায়ুমণ্ডলীয় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ মানে হচ্ছে এই 76 ইন্টু 13.6, মানে পারস্তম্ভের ঘনত্ব ইন্টু 980 গুণ করলে কত হবে? 1.013 ইন্টু 10⁶ ডাইন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ডাইনে কনভার্ট করলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এটা হয়। ঠিক আছে, এবার আমাদের ভূপৃষ্ঠে যে কোনো জায়গাতেই প্রতি একক বর্গমিটারে বায়ুমণ্ডলীয় চাপ 10⁵ নিউটন হয়। ঠিক আছে, তো আমরা যখন হাঁটাচলা করছি যে ভূপৃষ্ঠের মধ্যে, আমরা কি কোনো রকম চাপ অনুভব করছি? চাপ যদি অনুভব করতাম তাহলে আমাদের চাপ লাগতো, আমাদের হাঁটতে চলতে প্রবলেম হতো। যেমন বাতাস যখন আমাদের চাপ দেয়, যখন ঝড় ওঠে তখন তো চাপ দেয়, তখন তো আমাদের হাঁটতে চলতে প্রবলেম হয়। কিন্তু স্বাভাবিক অবস্থায় কোনো প্রবলেম হয়? কোনো হয় না। এটা কেন হয় না? কারণ ধরো প্রতি বর্গমিটারে বলেছে বায়ুমণ্ডলীয় চাপ 10⁵ নিউটন। এবার তোমার যদি ক্ষেত্রফল, আমার নিজস্ব ক্ষেত্রফল যদি 1.5 বর্গমিটার হয়, তাহলে 1.5 বর্গমিটারের বায়ুমণ্ডলের চাপ কত হবে? 1.5 ইন্টু 10⁵ নিউটন। এটা হচ্ছে আমার বাইরে থেকে চাপ। কিন্তু আমার ভেতরে আমার শরীরেরও তো চাপ আছে। আমার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস আছে, প্রচুর পরিমাণে বায়ু আছে। সেই বায়ু, আবার রক্তেরও চাপ আছে। সেই বায়ু আর রক্তের মোট চাপ এই বায়ুমণ্ডলের যে বাইরের চাপের থেকে অনেক বেশি। সেই কারণে যেহেতু আমাদের ভেতরের চাপটা বায়ুমণ্ডলের বাইরের চাপের থেকে অনেক বেশি, সেজন্য আমরা ফিলই করতে পারি না বাইরে কোনো চাপ আছে, কারণ ভেতরের চাপটা অনেক বেশি। তো ভেতরের চাপটা বাইরের চাপটাকে ক্যান্সেলই করে দেয়, জন্য আমাদের কোনো রকম বায়ুমণ্ডলীয় চাপ ফিল হয় না। কিন্তু প্রত্যেকটা জায়গাতেই বায়ুমণ্ডলীয় চাপ আছে, কিন্তু আমাদের ফিল হয় না, আমাদের ভেতরের চাপ অত্যন্ত বেশি বলে। ঠিক আছে, এই বায়ুমণ্ডলীয় চাপের কতগুলো মান আমি এখানে বিভিন্ন এককে বলেছি। 1 ATM মানে হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। 1 ATM এর মান কত? 76 সেমি পারস্তম্ভের চাপ, যেটা হচ্ছে আমি ডাইনে প্রকাশ করে দেখালাম। আর একটা একক হয় তোমার চাপের, যেটা হচ্ছে 1 টর। 1 টর মানে হলো 1 মিলিমিটার পারস্তম্ভের চাপ। এটা মনে রাখবে, চাপের আরেক রকম একক। আর 1 টরের সাথে পাস্কালের যেটা সম্পর্ক, পাস্কাল কি? পাস্কাল হলো এসআই পদ্ধতিতে চাপের একক যেটা। তো সেই পাস্কালের সাথে টর হচ্ছে চাপের আর একটা একক। তার কি সম্পর্ক? 1 টর সমান 133.28 পাস্কাল। এই কনভার্সন গুলো অনেক সময় লাগে, তো জেনে রাখবে। ঠিক আছে, বায়ুমণ্ডলীয় চাপ মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ব্যারোমিটার যন্ত্র। বিজ্ঞানী টরোসেলি তোমার পারদ 76 সেমি পারস্তম্ভের যে
যেটা থেকে বায়ুমণ্ডলীয় চাপটা বের করেছিলেন, সেখানে তিনি যে পারস্তম্ভের যে নলটা সেটাকেই প্রথমে সরল ব্যারোমিটার হিসাবে ব্যবহার করেছিলেন, 76 সেমি পারস্তম্ভের যে নলটা। পরবর্তীকালে 14-এর ব্যারোমিটার আবিষ্কার হয়। সেই 14-এর ব্যারোমিটারই বর্তমানকালে বায়ুমণ্ডলীয় চাপ মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে। 14-এর ব্যারোমিটারের বর্ণনাটা তোমাদের অত ডিটেলসে মুখস্থ করবার পড়ার প্রয়োজন পড়ে না, তবে জাস্ট আমি একটুখানি ছোট করে বলে দিচ্ছি যে 14-এর পারদে মানে ব্যারোমিটারে একটা লম্বা কাঁচদণ্ড ব্যবহার করা হয়, যার মধ্যে শুষ্ক পারদ থাকে এবং বায়ুশূন্য থাকে, এবং এই কাঁচদণ্ডটাকে একটা পারদপূর্ণ পাত্রের মধ্যে উবুড় করে রাখা হয়, যে পাত্রটার উপরের অংশ কাচের হয়, নিচের অংশটা পিতলের তৈরি হয়। আর এই পাত্রের নিচে তোমার একটা নরম তোমার পাত্রের তলদেশে একটা নরম চামড়ার পর্দা থাকে, যা দিয়ে বন্ধ করা থাকে পাত্রটা, এবং এই পাত্রের নিচে একটা স্ক্রু থাকে, যে স্ক্রু দিয়ে পারস্তম্ভটাকে তলটাকে উপর নিচে ওঠানো নামানো যায়। এই পাত্রের ওপরের ঢাকনার সঙ্গে একটা হাতির দাঁতের পিন যুক্ত থাকে। এই পিনটাকে পারদ তলে ধরে সেটাকে শূন্য ধরা হয়, মানে এটাকে শূন্য ধরে ব্যারোমিটারের স্কেলের সাহায্যে, প্যারামিটারের যে স্কেল আছে সেই স্কেলে যেখানে মাপ থাকে সেই মাপ অনুযায়ী বায়ুমণ্ডলের চাপটা মাপা হয়ে থাকে। ঠিক আছে, তো প্যারামিটারের সঙ্গে তোমাদের বাইরে থেকে যাতে আঘাত না লাগে, যেহেতু কাঁচের তৈরি নলটা, তো ওই কাঁচের নলটা তোমার কি হয়, পেতলের একটা নলের মধ্যে বসানো থাকে। পেতলের নলের গায়ে একটা স্কেল থাকে, আর সেই স্কেলের সাথে আবার একটা ভার্নিয়ার স্কেলও যুক্ত থাকে। ভার্নিয়ার স্কেল কেন যুক্ত থাকে? ভার্নিয়ার স্কেল হলো হচ্ছে মূল স্কেল, যেটা মানে যেটা হচ্ছে মেন পার্ট দেয়, তার সাথে এই ভার্নিয়ার স্কেলটা যুক্ত থাকার কারণ হলো, যদি মূল স্কেলের থেকেও ছোট অতি ক্ষুদ্র কোনো মাপতে হয়, অতি ক্ষুদ্র একটা তফাৎ হলো, মানে ধরো পয়েন্টে কিছু এলো বা কিছু, সেক্ষেত্রে তোমার ভার্নিয়ার স্কেলের মাপও নেওয়া হয়। আর ভার্নিয়ার স্কেলটা স্ক্রুয়ের সাহায্যে ওঠানামা করা যায়। তো এটা জাস্ট একটুখানি বর্ণনাটা বললাম। ছবিতে দেখো, দেখা যাবে তোমাদের আছে ছবিতে। এবারে এই যন্ত্রটার কিভাবে মানে কিভাবে এর সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। তো এই যন্ত্রের সাহায্যে তোমার নিচে যে স্ক্রুটা থাকে, সেই স্ক্রুটা দিয়ে পারদতলকে হাতির দাঁতের পিনের সহিত স্পর্শ করা হয়। এই অবস্থায় পারদতল জিরোতে থাকে, পাত্রের পারদতল। এখন হচ্ছে উপরে ভার্নিয়ার স্কেল ঘুরিয়ে তোমার স্কেলের যে মানটা, যে নলের পারস্তম্ভের যে তলটা উত্তল তলটা, যে পার্টটা দেখায় স্কেলে, সেই স্কেলের মূল স্কেলের পার্ট এবং ভার্নিয়ার স্কেলের পার্ট দুটোকেই যোগ করে পারস্তম্ভের উচ্চতা নির্ণয় করা হয়, এবং সেই পার্ট থেকে বায়ুমণ্ডলীয় চাপ সম্পর্কে জানা। ব্যারোমিটারে পারদ কেন ব্যবহার করা হয়? চাপ মাপার জন্য পারদ কেন ব্যবহার করা হয়? অনেকগুলো সুবিধা আছে। পারদ ব্যবহারের প্রথম সুবিধা হচ্ছে, পারদের ঘনত্ব খুব বেশি হওয়ার কারণে ব্যারোমিটার তৈরি করার সময় পারদের যে পার্টটা, যে উচ্চতা, যে নলের উচ্চতাটা, সেটা ব্যবহারিক সীমার মধ্যে রাখা যায়, মানে একটা স্বল্প সীমার মধ্যে রাখা যায়। মানে যদি জলের ক্ষেত্রে ধরা হতো তাহলে সীমাটা এত বেশি হতো যে ছোট একটা ব্যারোমিটার তৈরি করাটা খুব সমস্যাজনক হয়ে যেত। সেজন্য যেহেতু এর ঘনত্ব খুব বেশি, একটা এর পার্টটাকে, এর উচ্চতাটাকে, পারদের উচ্চতাটাকে একটা ব্যবহারিক সীমার মধ্যে রাখা যায়। আবার কি, নেক্সট হচ্ছে পারদের বাষ্পচাপ নগণ্য। পারদের বাষ্পের চাপ প্রচন্ড নগণ্য, সেই কারণে টরিসেলের যে শূন্য স্থান থাকে উপরে, এখানে যদি বাষ্প থাকে, সেই বাষ্পটা এর উপর খুব বেশি চাপ দেয় না। কারণ কি, এই বাষ্পচাপটা খুব নগণ্য হয়। যদি চাপ দিত তাহলে কিন্তু পার্টটার হেরফের দেখা দিত, তাহলে বায়ুর চাপ মাপতেও প্রবলেম হতো। তাই জন্য পারদের বাষ্পচাপ খুব নগণ্য হওয়ার জন্য এটা একটা সুবিধা। পারদ খুব চকচকে এবং উজ্জ্বল, তাই জন্য কাঁচ থেকে বাইরে থেকে সহজে দেখা যায়। ঠিক আছে, পারদ কাঁচকে ভেজায় না, মানে কাঁচের গায়ে লেগে থেকে যায় না, সহজে উপর নিচ করতে পারে, এটা একটা সুবিধা। নেক্সট, পারদের হিমাঙ্ক -39°C, মানে অনেক কম উষ্ণতাতেও পারদের তোমার বায়ুমণ্ডলের চাপ মাপতে পারদকে ব্যবহার করা যেতে পারে। যেখানে তোমার বরফ, পার্বত্য অঞ্চলে যেখানে উষ্ণতা প্রচন্ড কম হয়, 0° থেকে অনেক কম হয়, সেখানেও তোমার ব্যারোমিটার ব্যবহার করে মানে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা সম্ভব। আর লাস্ট হচ্ছে পারদ তাপের কুপরিবাহী, মানে পারদ তাপকে খুবই কম, মানে প্রায় পরিবহন করতে পারেই না বললে চলে। ঠিক আছে, সেই কারণে
উষ্ণতা যাই হোক না কেন, পুরো পুরো পারস্তম্ভটার উষ্ণতার কোনো হেরফের ঘটে না, সমস্ত জায়গাটাতেই উষ্ণতা একই থাকে। সেই জন্য আমাদের উষ্ণতা পারস্তম্ভের চাপের কোনো হেরফের ঘটাতে পারে না। এই সুবিধাগুলোর জন্যই ব্যারোমিটারে পারদ ব্যবহার করা হয়। এবার ব্যারোমিটারে পারস্তম্ভের পাঠ দেখে আবহাওয়ার একটা মোটামুটি পূর্বাভাস করা যায়, ঠিক আছে? মানে এটা একদম সঠিক হয় না সবসময়, তো মোটামুটি একটা পূর্বাভাস করা যায়। কিরকম? তোমার বায়ুর মধ্যে সবসময়তেই তোমার কিছু পরিমাণ জলীয় বাষ্প থাকে। এবার জলীয় বাষ্পর পরিমাণটা যখন বাড়ে তখন কি হয়, তোমার বায়ুর মধ্যে বায়ুর যে ঘনত্বটা, যেহেতু জলের পরিমাণটা বেড়ে যাচ্ছে, জলীয় বাষ্পের পরিমাণটা বাড়ছে, সেজন্য বায়ুর ঘনত্বটা হ্রাস পায়। বায়ুর ঘনত্ব হ্রাস পাওয়ার কারণে কি হবে, বায়ুর চাপও হ্রাস পাবে। তাই জন্য যখন ব্যারোমিটারের সাহায্যে পারস্তম্ভের পাঠ দিয়ে যখন বায়ুর চাপ মাপবো, তখনও দেখবো কি পারস্তম্ভের উচ্চতাটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। মানে যখন জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে তখন পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পাবে। সেটা দেখে বুঝতে হবে তোমার বৃষ্টির সম্ভাবনা আছে। কারণ কি, পারস্তম্ভের উচ্চতা কখন হ্রাস পাবে, যখন বায়ুর ঘনত্ব হ্রাস পাবে, মানে যখন জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। তাহলে পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পেলে বুঝতে হবে বৃষ্টির সম্ভাবনা আছে। আবার পারস্তম্ভের উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পেলে তখন, মানে যখন তোমার বায়ুর ঘনত্ব বাড়বে, মানে জলীয় বাষ্পের পরিমাণ কমবে, তখন বুঝতে হবে যে বৃষ্টিহীন আবহাওয়া থাকবে। আবার জলীয় বাষ্পের পরিমাণ যদি হঠাৎ দ্রুত হ্রাস পায়, তখন বুঝতে হবে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আমি আবারও বলে দিই যে শুধুমাত্র এই ব্যারোমিটারের পাঠ দেখেই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস করা যায় না, এটা একটা মোটামুটি একটা ধারণা করা যায়। এবার একটা যন্ত্র সম্পর্কে আলোচনা করবো, যেটার নাম হচ্ছে সাইফন। এই সাইফনে বায়ুমণ্ডলীয় চাপের সাহায্যে তোমার স্থির অবস্থায় থাকা একটি পাত্রের তরলকে আরেকটি পাত্রের তরলের মধ্যে পাঠানো হয়, যেটি নিচু জায়গায় আছে। যেমন দেখো, এটা একটা তরল যেটা উঁচু জায়গায় আছে, এটা একটা তরল যেটা নিচু জায়গায় আছে। তো এখান থেকে এখানে তরল পাঠানোর জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হচ্ছে, এটা বলছে সাইফন। সাইফনটা কিরকম হয়? সাইফনটা হচ্ছে একটা ইউ আকৃতির একটা দুমুখ খোলা নল, যেটা কাঁচেরও হতে পারে আবার রাবারেরও হতে পারে, সম ব্যাসযুক্ত। এইটাকে কি করা হয়, এটাকে পুরো প্রথমে যে তরলটাকে আমি ট্রান্সফার করতে চাই সেই তরলটা দিয়ে পূর্ণ করা হয়, দিয়ে দুই মুখটা আঙুল দিয়ে চেপে দেওয়া হয়। এরপরে ছোট মুখটাকে যেখান থেকে জলটাকে পাঠাবো, মানে তরল পূর্ণ পাত্রের মধ্যে রাখা হয়, আর বড় মুখটাকে নিচু জায়গায় তরল শূন্য পাত্রের মধ্যে রাখা হয়। এই অবস্থায় রেখে দিলে কি হয়, তখন তরল পূর্ণ পাত্র থেকে জল তরল শূন্য পাত্রের দিকে প্রবাহিত হতে থাকে। এবং এই পদ্ধতিতে যতক্ষণ প্রবাহিত হতে থাকে যতক্ষণ না উভয় তরলের উপরিতল উচ্চতা সমান হয়। ঠিক আছে, এই পদ্ধতিতে তোমার তরলকে ট্রান্সফার করতে কাজে লাগানো হয়। তো এখানে আমি একটা সাইফন নিয়েছি, যে সাইফনের এ প্রান্তটা আছে হচ্ছে তোমার পি পাত্রের মধ্যে ডোবানো আছে, আর ডি প্রান্তটা কিউ পাত্রের মধ্যে ডোবানো আছে। ঠিক আছে, তো এ প্রান্তটা পূর্ণ, পি পাত্রটা পূর্ণ, আর কিউ পাত্রটা হচ্ছে তোমার শূন্য, তরল শূন্য। আর বি আর সি এই দুটো বিন্দু সাইফনের আনুভূমিক। আর এ বি এর উচ্চতা, মানে ছোট বাহুটার উচ্চতা হচ্ছে H1 ধরছি, আর সি ডি এর উচ্চতা হচ্ছে H2। আর বি বিন্দুতে তোমার তরলের চাপ ধরলাম P1, আর এই সি বিন্দুতে তরলের চাপ ধরলাম, মানে এই সি বিন্দুতে তরল যে চাপটা দিচ্ছে সেটা হলো P2। ঠিক আছে, এবার ধরে নেওয়া হয়, বা এটাই হয়, কি হয় সাইফনের ক্ষেত্রে, এ এবং ডি যে দুটো বিন্দুতে যুক্ত আছে সেই দুটো বিন্দুতে চাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়। ধরি সেই এ আর বি বিন্দুতে যে চাপটা, মোট চাপটা, সেটা বায়ুমণ্ডলীয় চাপের সমান, তার মান ধরলাম হচ্ছে P0। ঠিক আছে, ধরে নিলাম P0। এইবার আমি বার করব এ বিন্দুতে চাপ কি। এ বিন্দুতে চাপ হবে হচ্ছে P1, মানে যেটা বি বিন্দুতে চাপ সেটা তরলের চাপ, প্লাস H1 তরলস্তম্ভের চাপ, এই দুটো চাপের সমান। তাহলে এ বিন্দুতে চাপ হলো P1 প্লাস H1 উচ্চতা বিশিষ্ট তরলস্তম্ভের চাপ। তাহলে এ বিন্দুতে চাপটাকে আমি কত ধরেছি, মোট চাপটা P0 ধরেছি। P0 ইকুয়াল টু P1 প্লাস H1 রো জি। কেন, রোটা কোথায় পেলাম, রোটা হলো যে তরলটা এখানে নিয়েছি সেই তরলটার ঘনত্ব ধরেছি আমি রো, আর জি তো হয় আমি জানি, আগেই পড়েছি কোনো বিন্দুতে প্রবাহীর যে চাপ কত হয়,
এইচ রো জি, এখানে যেহেতু উচ্চতা H1 তাই H1 রো জি। তাহলে এ বিন্দুতে চাপটা হচ্ছে H1 রো জি, আর হচ্ছে তোমার P1 যেটা হচ্ছে বি বিন্দুতে চাপ, এই দুটোর যোগফলই হবে হচ্ছে তোমার এ বিন্দুতে চাপের সমান। সেম ভাবে ডি বিন্দুতে চাপ কি হবে, P2 মানে সি বিন্দুতে চাপ প্লাস তোমার H2 উচ্চতা বিশিষ্ট তলস্তম্ভের চাপ, তাহলে H2 রো জি। তাহলে দুটোই যেহেতু বায়ুমণ্ডলের চাপ P0 এর সাথে সমান, এ আর বি বিন্দুতে চাপ, সেই জন্য P1 H1 রো জি ইকুয়াল টু P2 H2 রো জি হলো। তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসে তাহলে হবে P1 মাইনাস P2 ইকুয়াল টু H2 মাইনাস H1 রো জি। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চন থেকে বোঝা যাচ্ছে যে H2 এর মান যতক্ষণ অবধি H1 এর থেকে বেশি হবে, মানে এর মানটা যতক্ষণ অবধি এর থেকে বেশি হবে ততক্ষণ অবধি P1 এর মান C1 এর থেকে বেশি হবে। এবার যেহেতু এই স্থানে চাপটা এই স্থানের থেকে বেশি, তাই জন্য কি হবে, বি থেকে তরলটা সি এর দিকে চলে যাবে, যেহেতু চাপটা দিকে কম, তো বেশি চাপের থেকে কম চাপের দিকে তরলটা প্রবাহিত হবে। এবার যখন বেশি চাপের থেকে কম চাপের দিকে তরলটা প্রবাহিত হবে, মানে এখান থেকে তরলটা এদিকে চলে গেল, তাহলে এই জায়গাটা একটা শূন্যতা সৃষ্টি হবে। এই শূন্যতাটা তখন পূরণ করার জন্য কি হবে, তখন এই ভেতরের তরলটা এ থেকে বি তে চলে যাবে। মানে শূন্যতাটা সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে এ থেকে তরল বি বিন্দুতে চলে যাবে। আবার বি থেকে, যেহেতু এখানে চাপটা কম, যতক্ষণ অব্দি এই চাপটা কম থাকবে দিয়ে আবার ওটা সিতে চলে যাবে। তো যতক্ষণ অব্দি P1টা P2 এর থেকে কম থাকবে ততক্ষণ অব্দি সাইফন ক্রিয়াটা চলতে থাকবে। কতক্ষণ কম থাকবে, যতক্ষণ তোমার H1 এর মান H2 এর থেকে বেশি হবে। যেই মুহূর্তে H1 H2 এর মান সমান হয়ে গেল, তখন P1 P2 এর মানও সমান হয়ে যাবে, তখন সাইফন ক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তখন আর এদিক থেকে এদিকে তরল প্রবাহিত হবে না, তখন দুটোরই তোমার কি হবে, আনুভূমিক হয়ে যাবে। দুটো পাত্রেরই তরল তল উপরিতল দুটো আনুভূমিক হয়ে যাবে, সেম হয়ে যাবে, H1 আর H2 সমান হয়ে যাবে, তাই সাইফন ক্রিয়াও বন্ধ হয়ে যাবে। তাহলে সাইফন ক্রিয়া হচ্ছে এভাবে করা হয়ে থাকে। তো সাইফন ক্রিয়া কি কাজে ব্যবহার করা হয়, সাইফন ক্রিয়া হচ্ছে বড় পাত্রকে না নাড়িয়ে ছোট পাত্রের মধ্যে তেল কেরোসিন স্থানান্তর করার জন্য বড় ট্রাঙ্ক ড্রাম ডিজেল পেট্রোল ইত্যাদি স্থানান্তর করার জন্য সাইফন ব্যবহার করা হয়। সাইফনের তাহলে কিন্তু উল্লেখযোগ্য প্রয়োগ আছে। আর একটা যেটা ব্যবহার সেটা হচ্ছে শৌচাগারে যে ফ্লাক্সে যেটা লাগানো থাকে, সেই ফ্লাক্সে তোমার সাইফন ক্রিয়া কাজে লাগানো হয়। তাই সাইফনের এই পুরো যে ক্রিয়ার ব্যাখ্যাটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়বে অবশ্যই, এটা থেকে খুব প্রশ্ন আসে, প্লাস ব্যবহারিক প্রয়োগটাও আসে। ঠিক আছে, আজকে আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আমি আবার আর্কিমিডিক্সের নীতি থেকে শুরু করব।